হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদুজি চ্যানেলে স্বাগত। আজকে ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে পঞ্চম অধ্যায়টি আছে রাজনৈতিক দল ও দলব্যবস্থা, এই অধ্যায়ের আজকে প্রথম ক্লাস। আজকে ক্লাসে আলোচনা করব রাজনৈতিক দল কাকে বলে, রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, রাজনৈতিক দলের কার্যাবলী এবং রাজনৈতিক দলের শ্রেণী বিভাগ। এই সমস্ত কিছু আমরা বিস্তারিত আলোচনা করব আজকের ক্লাসে। দেখো, তোমাদের যে এই পঞ্চম অধ্যায়, এই পঞ্চম অধ্যায় থেকে কিন্তু টোটাল 5টি এমসিকিউ তোমাদের পরীক্ষায় থাকবে। ঠিক আছে, তাহলে 5টি কোশ্চেনের মধ্যে 5টি তোমাদের পরীক্ষায় কিন্তু অ্যাটেম্প করতে হবে, আর 5-এ 5ই পেতে হবে। তাহলে আমি যেভাবে ক্লাসে পড়াবো সেগুলি তোমরা পড়ে যাবে। ঠিক আছে, তাহলে এই অধ্যায় থেকে 5টি এমসিকিউ কিন্তু আসবে পঞ্চম অধ্যায় থেকে। তাহলে আমরা প্রথমে জেনে নেই যে রাজনৈতিক দল অর্থাৎ পলিটিক্যাল পার্টি কাকে বলা হয়। দেখো, আমি একটা সংজ্ঞা লিখিয়ে দিচ্ছি, এটা তোমরা মনে রাখবে যে রাজনৈতিক দল হলো একই রকম রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী মানুষজনের সমষ্টি, যার মূল লক্ষ্য হলো নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখল করা। তাহলে রাজনৈতিক দলটা কি? রাজনৈতিক দল হচ্ছে মানুষজনের সমষ্টি, তাই তো? কিছু মানুষজন আছেন, তাদের সমষ্টি, আর তাদের সেই মানুষজনের মতাদর্শ, ঠিক আছে, একই মতাদর্শ হতে হবে, অর্থাৎ মতাদর্শগত ঐক্য থাকতে হবে, তাহলেই কিন্তু সেটা রাজনৈতিক দল। একটা রাজনৈতিক দলের মধ্যে কিন্তু মানুষেরা যে থাকবে দলের মধ্যে, তাদের মধ্যে কিন্তু মতাদর্শ ভিন্ন হলে চলবে না। একটা রাজনৈতিক দলের সমস্ত সদস্যদের মতাদর্শ একই হতে হবে, তাহলেই সেটা কিন্তু একটা রাজনৈতিক দল। তারপরে যার মূল লক্ষ্য হলো নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখল করা। অর্থাৎ রাজনৈতিক দল কেন গঠিত হয়? যে রাজনৈতিক দলটা গঠিত হয় নির্বাচনে অংশগ্রহণ করবে সেই দলটা, আর সেই দলের যে প্রার্থী থাকে সেই প্রার্থী যাতে ভোটে জিতে তারপরে সরকার বানাবে আর কি, তাই তো? অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা দখল করবে। মনে রাখবে, রাজনৈতিক দলের মধ্যে সমস্ত সদস্যদের মতাদর্শ একই হতে হবে, আর রাজনৈতিক দলের মূল লক্ষ্য কি? যে নির্বাচনে অংশগ্রহণ করে তারপরে রাজনৈতিক ক্ষমতা দখল করা, অর্থাৎ সরকার গঠন করা, তাই তো? আর যেই পার্টি পরাজিত হয়, অর্থাৎ হেরে যায়, যেই পার্টি জিততে পারে না, তারা বিরোধী দলের ভূমিকা পালন করে, তাই তো? আর এই যে একটা রাজনৈতিক দল ক্ষমতা অর্জন করে, রাজনৈতিক ক্ষমতা দখল করবে, এইটা কিন্তু একটা সাংবিধানিক উপায় বা সাংবিধানিক পদ্ধতির মাধ্যমে, ঠিক আছে? অসাংবিধানিক উপায়ে কিন্তু কোনো রাজনৈতিক দল রাজনৈতিক ক্ষমতা দখল করতে পারে না। আর নির্বাচন অনুষ্ঠিত হয়, জানো, যেমন লোকসভা নির্বাচন হয়, বিধানসভা নির্বাচন হয়। পশ্চিমবঙ্গে কিছুদিন আগে বিধানসভার নির্বাচন গেল, যেখানে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে আসলো। তাহলে এই যে নির্বাচন এই যে অনুষ্ঠিত হচ্ছে, এগুলি হচ্ছে সাংবিধানিক উপায়, তাই তো? এই নির্বাচনে বিভিন্ন পার্টি প্রতিদ্বন্দ্বিতা করে, তারপরে সেখানে যে জিতে যায় সেই সরকার বানায়। তাহলে এটা হচ্ছে রাজনৈতিক দলের সংজ্ঞাটা, একটু বুঝে রাখবে, ঠিক আছে? এবার দেখো, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী রাজনৈতিক দলের সংজ্ঞা দিয়েছেন বিভিন্নভাবে নিজের মতানুসারে। তাহলে এখন 4জন ব্যক্তির সংজ্ঞা দেখব, ঠিক আছে? এই 4টি সংজ্ঞা এতটাও ইম্পর্টেন্ট নয়, তা আমি লিখিয়ে দিচ্ছি, তোমরা একটু পড়ে রাখবে। ফার্স্ট হচ্ছে ম্যাকাইভারের মতে। ম্যাকাইভার কি বলেছেন যে রাজনৈতিক দল কাকে বলা হয়? যে ম্যাকাইভারের মতে রাজনৈতিক দল হলো নির্দিষ্ট নীতি ও কর্মসূচির ভিত্তিতে সংগঠিত একটি গোষ্ঠী, যার সদস্যরা সেই নীতিকে সরকারের নীতি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। ঠিক আছে, তোমরা খালি একবার পড়ে রাখবে। নেক্সট হচ্ছে বেঞ্জামিন কনস্ট্যান্টের মতে। তিনি কি বলেছেন যে রাজনৈতিক দল কাকে বলা হয়? তিনি বলেছেন যে রাজনৈতিক দল হলো সম রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, অর্থাৎ রাজনৈতিক দলের মধ্যে যে সদস্যরা থাকবে তাদের যে রাজনৈতিক মতাদর্শ, তাদের যে আইডিওলজি, সেটা একই হতে হবে। সম রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী কিছু লোকের সমষ্টি, অর্থাৎ রাজনৈতিক দল যে থাকবে তার মধ্যে যেই ব্যক্তিরা থাকবে তাদের মতাদর্শ একই হতে হবে। নেক্সট হচ্ছে মরিস দুভারজারের মতে। মরিস দুভারজার কি বলেছেন যে রাজনৈতিক দল কাকে বলা হয়? তিনি বলেছেন যে রাজনৈতিক দল হলো নির্দিষ্ট কাঠামোযুক্ত একটি সংঘ। তাহলে এটা কিন্তু পড়ে রাখবে ভালো মতো, যদি পরীক্ষা আসে যেভাবে তুলে দেবে যে রাজনৈতিক দল হলো নির্দিষ্ট কাঠামোযুক্ত একটি সংঘ। কে বলেছেন? মনে রাখবে, মরিস দুভারজার বলেছেন। আর 4 নম্বর হচ্ছে গিলক্রিস্ট। গিলক্রিস্ট কি বলেছেন যে রাজনৈতিক দল কাকে বলা হয়? তার মতে রাজনৈতিক দল হলো সম মতাদর্শে বিশ্বাসী। তাহলে একটা কথা মাথায় রাখবেই যে রাজনৈতিক দলের সংজ্ঞার মধ্যে আমি লিখিয়েছি যে রাজনৈতিক দলের মধ্যে যেই সদস্যরা থাকবে তাদের মতাদর্শ সেম হতে হবে, এবং সেই রাজনৈতিক দলের মূল লক্ষ্য কি? যে নির্বাচনে অংশগ্রহণ করে রাজনৈতিক ক্ষমতা দখল করা।
তাহলে কি বললাম, যে রাজনৈতিক দল হলো সম মতাদর্শে বিশ্বাসী নাগরিকদের সেই সুসংগঠিত অংশ যা একটি রাজনৈতিক সংগঠন হিসেবে সরকারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। বোঝা গেল? তাহলে এই ছিল রাজনৈতিক দল কাকে বলে, রাজনৈতিক দলের সংজ্ঞা। এবার আমরা আলোচনা করব রাজনৈতিক দলের বৈশিষ্ট্য আর রাজনৈতিক দলের কার্যাবলী, তারপরে রাজনৈতিক দলের শ্রেণী বিভাগ আলোচনা করব। ঠিক আছে, তাই প্রথমে লিখে দিচ্ছি, তারপরে এক এক করে আলোচনা করছি। এবার দেখো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, কার্যাবলী, শ্রেণী বিভাগ, এই তিনটি টপিক নিয়ে আলোচনা করব। ফার্স্ট দেখো বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে মতাদর্শগত ঐক্য। তাহলে রাজনৈতিক দল হতে গেলে সেই রাজনৈতিক দলের, যেমন আমরা মানুষ, আমাদের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের দুটি হাত আছে, দুটি পা আছে, আমাদের বুদ্ধি রয়েছে। তাহলে এগুলি রাজনৈতিক দলের বৈশিষ্ট্যই হচ্ছে রাজনৈতিক দল হতে গেলে তাদের সমস্ত ব্যক্তিদের মতাদর্শ এক হতে হবে। ঠিক আছে, আইডিওলজি সেম হতে হবে, এটা ফার্স্ট বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে জনমত গঠন। রাজনৈতিক দল কি করে থাকে, যে জনমত গঠন করে থাকে। এবার কিভাবে গঠন করে থাকে, যে সমাজের মধ্যে যে সমস্যাদি রয়েছে, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক বিভিন্ন যে সমস্যা রয়েছে, তো সেগুলি সমাধানের জন্য রাজনৈতিক দলগুলি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে আর তার দ্বারা জনমত গঠনের চেষ্টা করে থাকে। নেক্সট হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ। রাজনৈতিক দল মানেই কি, সেই রাজনৈতিক দলটা কেন গঠিত হয়, নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। আর নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে ভোটে জিতে সরকার গঠন করবে, অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা দখল করবে। তাহলে নির্বাচনে অংশগ্রহণও কিন্তু রাজনৈতিক দলের একটা বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে সাংগঠনিক কাঠামো। তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দলের কি থাকে, যে একটা সাংগঠনিক কাঠামো থাকে, আর সেই সাংগঠনিক কাঠামো একটা পিরামিডের মতো। অর্থাৎ একটা পলিটিক্যাল পার্টির, রাজনৈতিক দলের যে সাংগঠনিক কাঠামো অর্থাৎ অর্গানাইজেশনাল যে স্ট্রাকচার আছে, সেটা অনেকটা পিরামিড আকৃতির মতো। এখানের মধ্যে একটা রাজনৈতিক দলের যে লিডার থাকে, তিনি তো সবার প্রথমে উপরে থাকে, তারপরে আস্তে আস্তে ক্ষমতা বন্টিত থাকে অন্যান্য যে সদস্যরা আছে পার্টি। তাহলে এইভাবে কিন্তু একটা পার্টি তার সাংগঠনিক কাঠামো থাকে। নেক্সট হচ্ছে যে সরকার গঠন বা বিরোধী ভূমিকা পালন করা। এখানে রাজনৈতিক দল কি করে থাকে, সরকার গঠন করে থাকে, তাই না? নির্বাচনে জয়ী হয়ে যেই পার্টি জয়ী হবে সেই পার্টি সরকার গঠন করবে। যেমন বর্তমানে পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন হলো, তাহলে বিধানসভার নির্বাচনে কি হলো, যে বিজেপি পার্টি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। পশ্চিমবঙ্গে বিধানসভার আসন সংখ্যা কত, 294। 294 জন এমএলএ আছে পশ্চিমবঙ্গে। তাহলে তার মধ্যে বিজেপি পার্টি সব থেকে বেশি ভোট পায়, অর্থাৎ বেশি আসন পায়, অর্ধেকের বেশি পায়, তার জন্য সরকার গঠন করে এবার। আর বিরোধী ভূমিকা পালন, এখন যেই দল সরকার গঠন করতে পারলো না, তারা এখন কি করবে, তারা বিরোধী ভূমিকা পালন করবে। এখন বলবে যে বিরোধী দল থাকা কি একটা দেশের মধ্যে বা একটা রাজ্যের মধ্যে কি ভালো না খারাপ? ভালো। ধরো এই 294টি সিট আছে পশ্চিমবঙ্গে, তার মধ্যে অর্ধেকের বেশি পেলেই আসন কোনো পার্টি, সেই পার্টি আর কি রাজ্য সরকার বানাবে। তাহলে 294টার মধ্যে এখন যদি কোনো পার্টি ধরো 250টি আসন পেয়ে যায়, অর্থাৎ 250 জন এমএলএ কোনো একটা পার্টির হয়ে যায়, তাহলে আর বাকি যে পড়ে থাকবে 44টি সিট পড়ে থাকবে মাত্র। তাহলে কি হবে, এই রাজ্যের মধ্যে সব থেকে বেশি দবদবা কার থাকবে, যে সরকার গঠন করবে। আর সরকার যদি কোনো ভুল নীতিও প্রণয়ন করে বা মানুষজনের স্বার্থে কোনো নীতি প্রণয়ন যদি না করে, তাহলে কিন্তু বিরোধী দল অতটা শক্তিশালী নয় এখানের মধ্যে, যে বিরোধী দল প্রোটেস্ট করবে বা বিরোধী দল সরকারের সমালোচনা করলে একটা প্রভাব পড়বে। বিরোধী দলের অতটা শক্তি নেই, তাই না? বিরোধী দল অতটা শক্তিশালী নয়, মাত্র 44টি সিট আছে। এর জন্য কোনো একটা দেশের মধ্যে বলো, কেন্দ্র সরকারে, লোকসভাতে যদি বিরোধী দল শক্তিশালী হয়, তাহলে সেটা কিন্তু দেশের জন্য ভালো। সরকার যদি কোনো ভুল নীতি প্রণয়ন করে, জনগণের স্বার্থ না রক্ষিত হয় সেই নীতি দ্বারা, তাহলে বিরোধী দলগুলি প্রোটেস্ট করে, ঠিক আছে, যাতে সরকার ঠিক পথে চলে। আর তার দ্বারা সরকার স্বৈরাচারীও হয়ে উঠতে পারে না, বিরোধী দল যদি শক্তিশালী হয়। এবার তারপরের বৈশিষ্ট্য হচ্ছে রাজনৈতিক শিক্ষা ও সচেতনতা। তাহলে রাজনৈতিক দল কি করে থাকে, যে রাজনৈতিক শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধি করে। যে দেখো ভারতের কিন্তু প্রত্যেক ব্যক্তির ভোটাধিকার আছে 18 বছরের ঊর্ধ্বে সবার, তাই তো? তাহলে এটা আমাদের একটা কিন্তু রাইটস, এটা অধিকার, ফান্ডামেন্টাল রাইটস বলতে পারো, রাজনৈতিক অধিকার। তাহলে এই অধিকার আমাদের রয়েছে। তাহলে প্রত্যেক রাজনৈতিক দল নিজের নিজের যে মতাদর্শ আছে সেই অনুযায়ী আমাদেরকে শিক্ষিত করে থাকে আর কি,
সচেতনতা বৃদ্ধি করতে থাকে যে রাজনৈতিক কর্মকাণ্ডে আমাদের অংশগ্রহণ করা উচিত। ঠিক আছে, অনেকে মনে করে যে না রাজনীতি বা পলিটিক্স ভালো না, কিন্তু এটা কিন্তু ঠিক না। পলিটিক্স ভালো, রাজনীতি ভালো। প্রত্যেক ব্যক্তির সঙ্গে কিন্তু রাজনীতি যুক্ত। কিভাবে? আমরা যে রাস্তায় হেঁটে যাচ্ছি, আমরা যে সরকারি হাসপাতালে যাচ্ছি, আমরা যে সরকারি বিদ্যালয়ে পড়ি, ঠিক আছে, গভর্নমেন্ট স্কুলে পড়ি, এই সমস্ত কিছুই কিন্তু রাজনীতির ফল, তাই তো? তাহলে সব কিছুই কিন্তু সরকারের রাজনীতির সঙ্গেই যুক্ত। সরকারই তো এগুলি তৈরি করে, তাই না? আমাদের ট্যাক্স যায় সরকারের কাছে, তারপরে সরকারে যারা বসে থাকে মন্ত্রীরা, আমরাই তো নির্বাচিত করে পাঠাই, তারপরে তারাই তো নীতি নির্ধারণ করে। মোট কথা সমস্ত কিছুই রাজনীতির সঙ্গে সম্পর্কিত। তার জন্য আমরা রাজনীতি থেকে দূরে থাকবো এটা কিন্তু হতেই পারে না। আমরা রাজনীতির সঙ্গে সর্বদা যুক্ত। এবার দেখো যে রাজনৈতিক দলের কার্যাবলী, রাজনৈতিক দল কি কাজ করে থাকে। ফার্স্ট হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ, তাই তো? রাজনৈতিক দলের ফার্স্ট কাজই হচ্ছে যে সেই রাজনৈতিক দলটা গঠন করাই হয়েছে এর জন্য যে নির্বাচনে অংশগ্রহণ করবে, তারপরে যদি জয়ী হয় তাহলে সরকার গঠন করবে, আর যদি জয়ী না হতে পারে তাহলে যদি কম সংখ্যক আসন থাকে সেই পার্টির, তাহলে সেটা বিরোধী দলের ভূমিকা পালন করবে। নেক্সট হচ্ছে সরকার গঠন, তাই না? রাজনৈতিক দলের একটা কাজ হচ্ছে সরকার গঠন করা। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলো, তারপরে সেই সরকার গঠন করার পরে কেন্দ্র সরকার হলে সারা দেশকে পরিচালনা করবে, আর যদি রাজ্য সরকার হয় তাহলে সেই রাজ্যকে পরিচালনা করবে। নেক্সট হচ্ছে 3 নম্বর কাজ হচ্ছে জনগণ ও সরকারের মধ্যে সংযোগ। তাহলে রাজনৈতিক দল কি করে থাকে যে জনগণ এবং সরকারের মধ্যে একটা সংযোগ বজায় রাখে। এখন সরকারের কাজ কি? যে সরকারের কাজ হচ্ছে জনকল্যাণমূলক কাজ করা, জনগণের কল্যাণ সাধনের জন্য কাজ করা। কিন্তু যদি এখন সরকার এমন কোনো নীতি প্রণয়ন করলো যেটা জনগণের স্বার্থে নীতিটা প্রণীত হলো না, সেটা সরকারের স্বার্থে হলো, তাই না? তাহলে সেই সময় বিরোধী যে দলগুলি আছে সেই বিরোধী দল অবশ্যই তার বিরোধিতা করবে সরকারের। তার ফলে কি হবে যে সেই যে বিরোধ বাঁধবে বিরোধী দলের সঙ্গে সরকারের, তখন সেই আলাপ আলোচনা, সেই তর্ক বিতর্ক সেগুলি টেলিভিশনে টেলিকাস্ট হবে, জনগণ জানতে পারবে সবকিছুই। তাহলে এই যে জনগণ আর সরকার, তার মধ্যে যে এই কানেকশনটা কে বজায় রাখছে? রাজনৈতিক দল। রাজনৈতিক দলে কিন্তু বড় একটা ভূমিকা রয়েছে জনগণ এবং সরকারের মধ্যে সংযোগ রক্ষা করার। আচ্ছা, এটা একটা কাজ। নেক্সট হচ্ছে নীতি নির্ধারণ। রাজনৈতিক দল, সেই দল যখন নির্বাচনে জয়ী হয় তারপরে সরকার গঠন করে, সরকার গঠন করার পরে তারপরে সেই রাজনৈতিক দলটা বিভিন্ন নীতি প্রণয়ন করে, পলিসি তৈরি করে। কাদের জন্য? সেই দেশের জনগণের জন্য, তাই তো? তাহলে সেই পলিসি জনকল্যাণমূলক হওয়া চাই, তাই না? জনগণের স্বার্থে সেটা হওয়া চাই। আচ্ছা, নেক্সট হচ্ছে 5 নম্বর কাজ হচ্ছে জনমত গঠন। একটু আগে বৈশিষ্ট্যতেও বললাম জনমত গঠন, অর্থাৎ সমাজের মধ্যে যে সমস্যাদি রয়েছে, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত সমস্যাদি সমাধানের জন্য আর কি সেই সরকার কি কি কর্মসূচি গ্রহণ করবে তা বিভিন্ন পোস্টার, ব্যানার ইত্যাদি টেলিভিশনে তারা বলতে থাকে। তার দ্বারা তারা জনমত গঠনের চেষ্টা করে। কোনো সরকার যদি জনমত গঠন করতে না পারে, জনগণের যদি সাপোর্ট না পায়, তাহলে কিন্তু সেই পার্টি জিততে পারবে না, তাই তো? সবসময় একটা পার্টিকে জনমত গঠন করতে হয়। সেই পার্টি যদি জনমত গঠন করতেই না পারে, জনগণের যদি সাপোর্ট নাই থাকে সেই পার্টির উপরে, তাহলে কিন্তু ইলেকশনে জিততে পারবে না। রাজনৈতিক দলের একটা বড় কাজ হচ্ছে বা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জনমত গঠন করা। নেক্সট হচ্ছে নির্বাচনী প্রচার। এটা একটা কাজ, নির্বাচনী প্রচার। যখন ইলেকশন হয় দেখবে তোমাদের রাস্তাঘাটে বিভিন্ন পোস্টার, ব্যানার ইত্যাদি মিছিল চলতে থাকে, অর্থাৎ নির্বাচনী প্রচার চলতে থাকে। তারপরে তোমরা যখন ফোনের মধ্যে কোনো কিছু দেখবে তখন অ্যাড আসে, তাই না? সেই পলিটিক্যাল পার্টিগুলি বিভিন্ন অ্যাড চালায় যে এবার আমরা সরকারে আসলে আমরা এটা করব, অন্য পার্টি চালায় যে আমরা আসলে এটা করব। তারা এক এক পার্টি এক এক অ্যাড চালাচ্ছে, তারপরে নিউজ চ্যানেলে তারা ভাষণ দিচ্ছে, ঠিক আছে? সোশ্যাল মিডিয়াতে তারা নিজের প্রচার চালাচ্ছে। এখন সব জায়গায় সোশ্যাল মিডিয়াতেই বেশি প্রচার চালাচ্ছে বলতে গেলে, এখন সবাই সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত, তার জন্য সোশ্যাল মিডিয়াতে কিন্তু তারা বেশি প্রচার চালাচ্ছে। আর তাছাড়াও তোমরা রাস্তায় ঘাটে যেখানে সেখানে দেখবে পোস্টার লাগাচ্ছে বিভিন্ন পার্টির। তাহলে এর দ্বারা কি হচ্ছে যে নির্বাচনী প্রচার চালাচ্ছে। এটা একটা কাজ কিন্তু রাজনৈতিক দলের। নেক্সট হচ্ছে রাজনৈতিক সামাজিকীকরণ, ঠিক আছে?
পলিটিক্যাল সোশ্যালাইজেশন। এটা কি? রাজনৈতিক দলের একটা বড় কাজ, গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রাজনৈতিক সামাজিকরণ, অর্থাৎ সেই রাজনৈতিক দলের যে মতাদর্শ, যে আইডিওলজি, সেই অনুযায়ী সমাজের ব্যক্তিদেরকে তারা কি করে, যে সেই রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার জন্য তারা উদ্বুদ্ধ করে। এটা একটা কাজ। এবার দেখবো আমরা রাজনৈতিক দলের শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ পলিটিক্যাল পার্টি। ঠিক আছে, শাসন ব্যবস্থার উপর ভিত্তি করে আর কি রাজনৈতিক দলের কয়টি ভাগ হয়। দেখো এখানে আমি 3টা ভাগ আলোচনা করব। ঠিক আছে, একটা হচ্ছে একদলীয় ব্যবস্থা, একটা দ্বিদলীয় ব্যবস্থা, একটা বহুদলীয় ব্যবস্থা। আরো অনেক কিছুর উপর ভিত্তি করে কিন্তু রাজনৈতিক দলের ভাগ হয়। তাহলে এখান থেকেই পরীক্ষা আসে, আমি এটাই করাচ্ছি, অযথা বেশি পড়ে লাভ নেই। তাহলে ফার্স্ট হচ্ছে একদলীয় ব্যবস্থা। একদলীয় ব্যবস্থা মানে যে দেশের মধ্যে, অর্থাৎ যে দেশের রাজনৈতিক ব্যবস্থার মধ্যে একটি মাত্র রাজনৈতিক দল রয়েছে, সেটা হচ্ছে একদলীয় ব্যবস্থা। যেমন একদলীয় ব্যবস্থা কোন কোন দেশে দেখা যায়, নামগুলি ইম্পর্টেন্ট, মনে রাখবে। চীন আর উত্তর কোরিয়া, এই দুটি দেশের মধ্যে কিন্তু একদলীয় ব্যবস্থা দেখা যায়, অর্থাৎ একটা মাত্র রাজনৈতিক দল রয়েছে। চীনে আছে চীনের কমিউনিস্ট পার্টি, আর উত্তর কোরিয়াতে রয়েছে কোরিয়ার ওয়ার্কার্স পার্টি। তাহলে এই পার্টির নামটাও মনে রাখবে। চীনের বর্তমান যে লিডার কে আছেন, শি জিনপিং, আর উত্তর কোরিয়ার যে কোরিয়ার ওয়ার্কার্স পার্টি, এর লিডার আছে কিম জং উন। ঠিক আছে, এবার দেখো দ্বিদলীয় ব্যবস্থা। দ্বিদলীয় ব্যবস্থা মানে যে দেশের মধ্যে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে দুটি দলের দবদবা রয়েছে, ঠিক আছে, প্রভাব রয়েছে আর কি বেশি, সেটা হচ্ছে দ্বিদলীয় ব্যবস্থা। তাহলে দ্বিদলীয় ব্যবস্থা কোন কোন দেশে দেখা যায়? একটা হচ্ছে ব্রিটেন, একটা হচ্ছে আমেরিকা। আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বলো, আমেরিকা বলো, বা ইউএসএ বলো, যে কোনো একটা বললে, তিনটাই কিন্তু এক, ইউএসএ বলো বা মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, তাহলে ব্রিটেন হচ্ছে এমন একটা দেশ যেই দেশে দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায়। কোন কোন দ্বিদলীয় মানে দুটা দল, তাহলে সেই দুটো দলের নাম কি? একটা হচ্ছে রক্ষণশীল দল, কনজারভেটিভ পার্টি, আর একটা হচ্ছে শ্রমিক দল, অর্থাৎ লেবার পার্টি। এখন বর্তমানে ব্রিটেনে যে পিএম আছে, প্রধানমন্ত্রী আছে, প্রাইম মিনিস্টার, তার নাম কি? কিয়ার স্টারমার, মনে রাখবে। ঠিক আছে, পরীক্ষা আসবে না, জেনে রাখো। বর্তমানে ব্রিটেনের প্রধানমন্ত্রী আছেন কিয়ার স্টারমার, তিনি কিন্তু শ্রমিক দলের লিডার। যেমন ভারতের মধ্যে প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র মোদী, তিনি বিজেপি পার্টির লিডার। ঠিক তেমন বর্তমানে ব্রিটেনের যে লিডার আছে, প্রধানমন্ত্রী আছে, তিনি হচ্ছে কিয়ার স্টারমার, তিনি শ্রমিক দলের লিডার। তারপরে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমেরিকাতে দুটি প্রধান পার্টি দেখা যায়। কি কি? একটা হচ্ছে সাধারণতন্ত্রী দল, একটা হচ্ছে গণতান্ত্রিক দল। সাধারণতন্ত্রী দল, এটাকে ইংরেজিতে বলা হয় রিপাবলিকান পার্টি, আর গণতান্ত্রিক দল অর্থাৎ এখানে ডেমোক্রেটিক পার্টি। তাহলে বর্তমানে কোন পার্টির সরকার আছে আমেরিকাতে? মনে রাখবে, বর্তমানে যে আমেরিকার প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি আছেন, তিনি আছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু সাধারণতন্ত্রী দলের লিডার। রিপাবলিকান পার্টির সরকার বর্তমানে কিন্তু আমেরিকাতে রয়েছে। তাহলে এই কিছু আলোচনা করলাম। আচ্ছা, আর একটা আছে বহুদলীয় ব্যবস্থা, মানে যে দেশে একাধিক রাজনৈতিক দল দেখা যায়, বলতে দুইয়ের বেশি আর কি। যেমন ভারতের মধ্যে তো অসংখ্য রাজনৈতিক দল রয়েছে, এর জন্য ভারতে দেখা যায় বহুদলীয় ব্যবস্থা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় যদি আসে যে ভারতে কোন প্রকার দলীয় অবস্থা দেখা যায়, একদলীয়, দ্বিদলীয়, বহুদলীয়, তাহলে মনে রাখবে ভারতে কিন্তু বহুদলীয় ব্যবস্থা দেখা যায়। অর্থাৎ ভারতে কিন্তু অনেক রাজনৈতিক দল রয়েছে। কি কি? আমি কিছু নাম লেখাচ্ছি। তারপরে ভারত ছাড়া জার্মানিতেও কিন্তু বহুদলীয় অবস্থা দেখা যায়। ঠিক আছে, তাহলে জার্মানিতে কোন কোন দল রয়েছে এগুলি জানার একদম দরকার নেই। ভারতের কিছু রাজনৈতিক দলের নাম অনেক জানো তোমরা, আমি আবার লিখে দিচ্ছি। যেমন বিজেপি আছে, তারপরে টিএমসি আছে, তাই তো, তারপরে সিপি আইএম আইএম আছে, তারপরে সিপিআই। ঠিক আছে, এই সিপিআই পার্টি থেকেই কিন্তু সিপিআইএম আলাদা হয়ে যায়। এটা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। তারপরে আরো আছে যেমন টিভিকে। ঠিক আছে, টিভিকে বর্তমানে এটা তামিলনাড়ুতে যে বিজয় থালাপতি বর্তমানে সিএম হলো, তার পার্টি হচ্ছে টিভিকে পার্টি। তারপরে আছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ঠিক আছে, আইএনসি। তারপরে আছে হচ্ছে ডিএমকে, তারপরে এআইডিএমকে,
তারপরে তোমরা এখন বর্তমানে ট্রেন্ডিং এ আছে সিজেপি, তাই না, ককরোচ জনতা পার্টি, তোমরা শুনেছো, এমন অনেক আছে কিন্তু ভারতে পার্টি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই নামগুলি তোমরা লিখে রাখতে পারো ভারতের সম্পর্কে। এখনো কিন্তু ক্লাসটি শেষ হয়নি, এবার আমি কিছু আর কি ব্যক্তির উক্তি লিখিয়ে দিব, কোন ব্যক্তি রাজনৈতিক দলকে কি বলেছেন। এই উক্তিগুলি কিন্তু আমি বলবো মোস্ট ইম্পর্টেন্ট। এখন আমি 5টি উক্তি লেখাবো কোন ব্যক্তি রাজনৈতিক দলকে কি বলেছেন, এখান থেকে পরীক্ষায় আসার চান্স কিন্তু 99.99%, ঠিক আছে। তাহলে আগে লিখে দিচ্ছি, তারপরে বলছি কি করে। এবার দেখো এই 5টি উক্তি আলোচনা করব। এই 5টি উক্তির মধ্যে আমি আশা করছি তোমরা পরীক্ষার মধ্যে একটা না একটা 99% কমন পেয়ে যাবে, ঠিক আছে। 99.99% কমন পাবেই পাবে। আর তার মধ্যে একটা কিন্তু 2026-এ এসে গেছে। তোমরাও 2026-এ পরীক্ষা দেবে সেপ্টেম্বর মাসে, কিন্তু তোমাদের শিক্ষাবর্ষ ধরা হবে 2027, মানে তোমাদের আগের বছরে কিন্তু এবার কি এটা এসেছে যে রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থা কল্পনা করা এই কঠিন। কে বলেছে? উক্তিটি কার? অ্যালান বল। এটা এসে গেছে। আচ্ছা, এবার এই যে 4টি মোস্ট ইম্পর্টেন্ট, 99.99% চান্স এখান থেকে একটা আসবেই। দেখো যে রাজনৈতিক দলের উদ্ভব সাম্প্রতিক কালের ঘটনা এবং এই সম্পর্কে আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এটা কে বলেছে? মনে রাখবে, জাব লদেল, ঠিক আছে। উক্তিটা দিয়ে দেবে, বলবে এটা কে বলেছে, কার উক্তি, মনে রাখবে জাব লদেল। নেক্সট আছে বিরোধী দল না থাকলে গণতন্ত্র থাকতে পারে না। এটা কে বলছে? স্যার আইভর জেনিংস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে গণতান্ত্রিক সরকারের অপর নাম রাজনৈতিক দল পরিচালিত সরকার, রাজনৈতিক দল ছাড়া পৃথিবীর কোনো দেশেই স্বাধীন সরকার থাকতে পারে না। এটাকে বলেছে ডব্লিউ.বি. মুন্ডো। তাহলে এবার দেখো এখানে কিন্তু 2টি বাক্য রয়েছে, এখানে দাঁড়িয়ে একটা, তারপর আবার এখানে দাঁড়িয়ে। তাহলে কিন্তু তোমাদের এই সবটা না দিয়ে শুধুমাত্র এটা দিয়ে রাখলো যে গণতান্ত্রিক সরকারের অপর নাম রাজনৈতিক দল পরিচালিত সরকার, এতটুকু দিয়ে বলবে উক্তিটি কার, উত্তর হবে ডব্লিউ.বি. মুন্ডো। বা এই প্রথমটুকু দিল না, বললো এখান থেকে শুরু করলো যে রাজনৈতিক দল ছাড়া পৃথিবীর কোনো দেশেই স্বাধীন সরকার থাকতে পারে না, এই উক্তিটি কার? ডব্লিউ.বি. মুন্ডোরই উত্তর হবে, ঠিক আছে। 2টি বাক্য আলাদা আলাদা করে দিতে পারে বা 2টিকে একসঙ্গে এইভাবে দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে গণতন্ত্র তার আশা নিরাশা সমেত দল ব্যবস্থার উপর নির্ভরশীল। এটা কার উক্তি? অধ্যাপক ফাইনার। আর পরীক্ষারে কিন্তু আর 2 মাসের একটু বেশি সময় রয়েছে, তো তোমরা কিন্তু মন দিয়ে পড়াশোনা করতে থাকো। এর আজকে হচ্ছে জুলাই মাসের 6 তারিখ, ঠিক আছে। তাহলে এই জুলাই মাসটা, পরে আগস্ট, তারপরে হচ্ছে সেপ্টেম্বর মাসেই তোমাদের পরীক্ষা 21 তারিখ থেকে। তাহলে এখন থেকেও যদি তোমরা যারা এখনো ভাবছো যে আমি এখনো পড়াশোনা শুরুই করিনি রাষ্ট্রবিজ্ঞান, আমি বলবো এখনো তোমাদের হাতে সময় রয়েছে। তাহলে এখনো বলছি, তোমরা যারা এখনো আমার পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি তারা কিন্তু যুক্ত হতে পারো। সেখানে কিন্তু আমি ক্লাসের সমস্ত এই যে লিখিয়ে দিচ্ছি এগুলি কিন্তু পিডিএফ আকারে সেখানে নোটগুলি প্রোভাইড করছি। আর যারা এখন যুক্ত হবে তোমরা কিন্তু প্রথম থেকে শুরু করে আগের সমস্ত নোট পাবে, প্রথম অধ্যায়ের দ্বিতীয় তৃতীয় চতুর্থ যা হয়ে গেছে সেগুলিও কিন্তু পেয়ে যাবে। এমন না যে বর্তমানে এখন যুক্ত হলে আগের নোট পাবে না, সেগুলি পাবে। আর এখন যেগুলি করাচ্ছি সেগুলিও পাবে, ঠিক আছে। আর তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা কিন্তু সপ্তাহে একদিন ডাউট ক্লিয়ারিং ক্লাস হয় গুগল মিটে, সেখানেও জিজ্ঞাসা করতে পারো। তাহলে এখনো যারা ভাবছো যে হাতে সময় আছে, এখনো তোমরা যুক্ত হতে চাও, তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে একটা মেসেজ করতে পারো আমাকে, ঠিক আছে। 9883143673 এই নম্বরে আমাকে মেসেজ করবে, তাহলে কিন্তু আমি বাকি ডিটেলস দিয়ে দেবো যে কিভাবে তোমরা যুক্ত হবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে 5ম অধ্যায়ের 2য় ক্লাসে। তাহলে ততক্ষণের জন্য বাই।